সার্চে গিয়ে আমি যদি এখানে ওয়ার্ড লিখি দেখেন, তাহলে এই যে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা এখানে চলে আসবে। এটার উপরে আমি ক্লিক করলাম, করলে এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। আমি এখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর যদি ক্লিক করি তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। এটা আমি ক্লোজ করে দিলাম। অথবা আমি সচরাচর যেটা করি, রাইট বাটন ক্লিক করে নিয়ে যাই। এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, এক্সেল ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, এগুলো ওপেন করতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে ক্লিক করলাম। এখন একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এটার একটা আমি যদি নাম দেই মাই ডকুমেন্ট, ঠিক আছে, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। এটার উপরে ইন্টার বাটন প্রেস করলে এটা এখন ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আমাদের আসলে প্রথমেই যে জিনিসটা মাইক্রোসফট ওয়ার্ডে প্রয়োজন হয়, কারণ অধিকাংশ এই জিনিসগুলো কিন্তু আমরা প্রিন্ট দেই, মানে ওয়ার্ডে যা কিছু লিখি অথবা কাউকে যদি আপনি মেইলও করেন সেক্ষেত্রেও পেজ সেটআপের প্রয়োজন হয়। তো পেজ সেটআপের বিষয়টি বলার আগে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ। আপনি যদি লেখা বাড়াতে থাকেন তাহলে একের পরে 2 নাম্বার পেজ। দেখেন এখানে পেজ 1 অফ 1, মানে আমার একটা মাত্র পেজ রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে ইনসার্টে গিয়ে দেখেন পেজ ব্রেক দিই, তাহলে আমার আসলে 2টা পেজ, দেখেন এই একটা পেজ, এই একটা। এখানে দেখেন পেজ 2 অফ 2, এখানে ক্লিক করলে পেজ 1 অফ 1। আমি একটু জুম করলে দেখেন এই যে এটা 1 নাম্বার পেজ, আর নিচের দিকে এই যে এটা 2 নাম্বার পেজ। এখানে দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই মাইক্রোসফট ওয়ার্ডের দেখেন এখানে আমার যে ভার্টিক্যাল স্ক্রল বারটা আছে, এটা দিয়ে আমি খুব সহজে পেজ 1 পেজ 2 তে যেতে পারি, অথবা আমি চাইলে মাউসের যে হুইল বাটনটা ঘুরিয়েও কিন্তু আমি যেতে পারি। আর এখানে কিছু বিষয় রয়েছে, দেখেন এখান থেকে আমি এই পেজটি জুম করতে পারি। যদি আমার কোনো লেখা বুঝতে বা কোনো কিছু ডিজাইনে অসুবিধা হয় তাহলে আমি জুম করব, অথবা আমি এখান থেকে যদি আমার জুম প্রয়োজন না হয় আমি একটু জুম কমিয়ে দিব। দেখেন এই যে এখানে দেখেন এইটা যে লেআউটটা, এটা হচ্ছে প্রিন্ট লেআউট আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমার রিড লেআউট হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু ডকুমেন্টকে পড়ার জন্য যে লেআউটটা সেটা এখানে চলে আসবে। এই যে মেনুগুলো আছে এটার আন্ডারে দেখেন অনেক কিছু রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখন এই লেআউটে যাব। যাওয়ার পরে এখানে আসলে আমাদের কাজগুলা দেখেন, মার্জিন কি, আমি যদি কোনো লেখা প্রিন্ট দেই তাহলে আমার ডাইনে বামে উপরে নিচে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। যেমন আমি যদি মার্জিন বোঝানোর জন্য ভিউয়ে যাই, যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে গ্রিড লাইন। দেখেন এই গ্রিড লাইনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই এরিয়াটুকুর ভিতরে আমি লিখতে পারবো, আর বাদ বাকি এরিয়াটুকু কিন্তু ফাঁকা থাকবে। আপনি যদি পুরো পেজের ভিতরে লেখেন তাহলে কিন্তু খুবই খারাপ দেখা যাবে, বা স্টাপল করলে আপনার লেখা বাইরে চলে যাবে। তো এই গ্রিড লাইনের মাধ্যমে আপনি এটা দেখতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু রুলার অপশনটা টিক চিহ্ন থাকবে না। দেখেন আমি এটা টিক দিলে এই যে আমার একটা রুলার আসতেছে, অর্থাৎ স্কেল। এটার মাধ্যমে কি করা যায়, আমি ধরুন এই যে এখানে কোনো কিছু এই যে লিখলাম, এখন আমি এটার মাধ্যমে এটা এভাবে এরকম সরিয়ে নিতে পারি। অথবা ধরেন এখান থেকে লেখা শুরু হচ্ছে, রুলারটা যদি আমি এদিকে উঠিয়ে দেই, দেখেন আরও উপর থেকে লিখতে পারতেছি, তাই না? তো রুলারের মাধ্যমে এই কাজগুলো সহজে করা যায়। তো আপনি রুলারটা অ্যাক্টিভ করে নিতে পারবেন এই ভিউ থেকে। তো এখন আমরা আবার সেই লেআউটে যাই। যাওয়ার পরে আমরা এই যে মার্জিন, যেটা নিয়ে কথা বলছিলাম, স্বাভাবিক অবস্থায় আমরা নর্মাল মার্জিন ইউজ করি, অর্থাৎ ডানে বামে টপে বটমে সব জায়গায় 1 ইঞ্চ। তবে অনেক সময় ন্যারো মার্জিনের প্রয়োজন হয়, যদি এক পেজে বেশি লেখা ঢোকাতে হয়, সেক্ষেত্রে দেখেন 0.5 ইঞ্চ করে করে উপর নিচে ছেড়ে দেওয়া। অথবা আপনি কাস্টম মার্জিনে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী দেখেন এখান থেকে টপে বটমে আপনার যেটুকু প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আমি ওকে দিয়ে দিলাম। তো আমরা মার্জিন করে রাখলাম হচ্ছে নর্মাল মার্জিনটা। এরপরে দেখেন ওরিয়েন্টেশন। অনেক ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। অনেক সময় আমাদের যদি কোনো বড় লেখা এখান থেকে লিখি বা কোনো টেবিল অ্যাড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ল্যান্ডস্কেপে প্রিন্ট করার দরকার হয়। অর্থাৎ আমার যদি হরিজেন্টাল বেশি জায়গা প্রয়োজন হয়, যেমন আমি যদি ল্যান্ডস্কেপের উপর ক্লিক করি, দেখেন এদিকে কিন্তু আমার জায়গা অনেক বেড়ে গেল। আবার যদি আমি পোর্ট্রেটের উপর ক্লিক করি তাহলে জায়গা দেখেন কমে গেল, এইদিকে বেড়ে গেল, তাই না? তো এটা আপনারা সবাই জানার কথা। এরপরে দেখেন সাইজটা আসলে কি, দেখেন বাই ডিফল্ট এখানে লেটার সিলেক্ট আছে। আপনি যখন প্রিন্ট দিবেন, সচরাচর আমাদের দেশে বা আমরা যে প্রিন্টারগুলো দিয়ে প্রিন্ট দেয় অফিসে, A4 সাইজ, আপনারা জানেন যে A4 পেপার বহুল ব্যবহৃত আমাদের দেশে। তো আমরা সচরাচর সাইজটা A4 করে নেই। তো A4 করে নিলাম, তাহলে একটু সাইজ কিছুটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, দেখেন আমার এখানে পাশাপাশি দেখাচ্ছে, জুম করে নিলাম, তাহলে পাশাপাশিটা আবার নিচে চলে গেল। এরপরে আছে কলাম। দেখেন কলামের মাধ্যমে আপনি একই পেজে 2টা কলামে লিখতে পারবেন। যদি আপনি 2 কলাম দেন তাহলে এখানেও লিখতে পারবেন। দেখেন এখানে আরেকটা আপনার সেকশন ক্রিয়েট হয়েছে। যেমন আমি যদি এখানে লিখি কোনো কিছু, লেখা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই পর্যন্ত লেখা হচ্ছে, আর কিন্তু হচ্ছে না। এইভাবে লেখা শেষ করতে করতে আবার এখান থেকে শুরু হবে। তো সচরাচর আমরা সবাই কম বেশি সিঙ্গেল কলামেই লিখি। সিঙ্গেল কলাম দিলে দেখেন লেখা এই পর্যন্ত চলে আসছে।
তো এখন আমরা শুরু করি। মোটামুটি এটা ছিল আমাদের পেজ সেটআপের যে বিষয়টা কাজ শুরু করার আগে। এখন আমরা হোমে যাই। যাওয়ার পরে আমরা যদি কোনো লেখাকে লিখি মাইক্রোসফট ওয়ার্ডে, যেমন লিখছি, যেমন আমি এখানে পি লিখলে কিন্তু কি হবে, ছোট হাতের, শিফট বাটন প্রেস করে পি লিখলে বড় হাতের হবে। তো আমি দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডে একটা কথা লিখে নিলাম যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এখন স্বাভাবিক অবস্থায় এই লেখাটা একটা ফন্টে আছে, ক্যালিব্রি বডি ফন্টে। দেখেন ফন্ট হচ্ছে যে লেখার স্টাইল, অনেকে হয়তো নাও জানতে পারার কথা যে ফন্ট জিনিসটা আসলে কি। যেমন আমরা সচরাচর যে ইংলিশে যে বইগুলা দেখি, এই লেখার যে ধরনটা দেখবেন এরকম কিন্তু না, একটু ভিন্ন। এখান থেকে আমি যদি ফন্টটা চেঞ্জ করে দেই, দেখেন আমি এখানে TIMS লিখলাম, টাইমস লিখলাম, টাইমস নিউ রোমান, এটা একটা ফন্টের নাম। তো টাইমস নিউ রোমান ফন্ট যখন আপনি করলেন, দেখেন এইটা আমাদের কিন্তু বইয়ের লেখা। সচরাচর স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। আপনি এখান থেকে আরও বিভিন্ন রকম ফন্ট দেখেন পাবেন, দেখছেন এক একটা ফন্ট এক এক রকম ডিজাইন। বাই ডিফল্টে অনেক ফন্ট থাকে বিভিন্ন রকম। তো টাইমস নিউ রোমান আমরা রাখলাম। এখন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমাদের ফন্টটা বড় করার। তো এখান থেকে আমরা দেখেন এখান থেকে ফন্ট বড় করে নিতে পারি। এখানে আমি ম্যানুয়ালিও লিখে নিতে পারি যে 30 সাইজ দিলাম, দেখেন বড় হয়ে গেল, ঠিক আছে। অথবা আমি এখানে ক্লিক করেও ছোট বড় করতে পারি। এরপরে দেখেন এখানে একটা অপশান আছে আপার কেস লোয়ার কেস। আমি যদি এই লেখাগুলো ধরেন ভুলে সবই লোয়ার কেজে লিখে ফেলছি, আমি চাই সবগুলো আপার কেজে করতে, দেখেন ক্লিক করলে অটো আপার কেজে হয়ে গেল। এটা আমি ধরেন হেডিং দিলাম, এখানে খেয়াল করেন এটার উপর ক্লিক করলে বাম থেকে লেখা শুরু হচ্ছে, এটার উপর ক্লিক করলে মাঝ বরাবর, এটার উপর ক্লিক করলে দেখেন ডাইনে লেখা চলে যাচ্ছে। আর এটাকে বলে জাস্টিফাইড। জাস্টিফাইড বোঝানোর জন্য আমি যদি ইন্টার বাটন প্রেস করে নিচে যাই, আমি কিছু লেখা অ্যাড করে নেই, ইকুয়াল দিয়ে র্যান্ড বাটন লিখে, র্যান্ড লিখে যদি আমি কিছু লেখা এখানে আনি, তাহলে দেখেন অটো কিছু লেখা চলে আসছে এখানে। তো এই লেখাগুলো আসার পরে আমি নিচেরগুলা মুছে দেই। এত লেখা আসলে আমার প্রয়োজন নেই, মুছে দিলাম। আমি এটার ফন্টটা ছোট করে নেই, 22 ফন্ট আছে, তো স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে 12। এখন দেখেন লেখাটা খুব সুন্দরভাবে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে না। এটার কারণ কি জানেন, আমি এখানে যে জাস্টিফাইড সিলেক্ট করে রাখছি। সচরাচর ওয়ার্ডে এইভাবে সিলেক্ট করা থাকে, তখন কিন্তু এই সাইডটা খারাপ লাগে। তো এই জাস্টিফাই সিলেক্ট করলে দেখেন খুব সুন্দরভাবে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হচ্ছে। আর এইটা যদি মাঝ বরাবর দেন দেখেন সুন্দর লাগবে, তাই না, যে এটা হেডার, এখান থেকে আমার লেখা শুরু হয়েছে। এখন প্রয়োজন হতে পারে যে এই লেখাটুকু আমি বোল্ড করব, তাহলে এই বোল্ডের উপর ক্লিক করলে দেখেন এটা বোল্ড হলো। প্রয়োজন হতে পারে আমি ইতালিক করব, একটু বাঁকা হলো, তো আমি এটা আবার ইতালিক উঠিয়ে দিলাম, বোল্ড উঠিয়ে দিলাম। আন্ডারলাইন প্রয়োজন হলে এটা ক্লিক করলে আন্ডারলাইন হবে। এরপরে দেখেন আমি এখানে অন লিখলাম, লেখার পরে এই যে বাটনটা আছে দেখেন সাবস্ক্রিপ্ট, এটার উপর ক্লিক করে যদি আমি ST লিখি, তাহলে যে ফার্স্ট আমরা যে বলি না মাথার উপরে লিখতে হবে, এটা এখান থেকে আপনি লিখতে পারবেন। একইভাবে আপনি এভাবে নিচেও লিখতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে যে এই অপশানগুলোর আসলে কি কাজ। এখানে দেখেন পেস্টের বিভিন্ন অপশান আছে। যেমন আমি এই লেখাটা এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে রাইট বাটন প্রেস করে কপি করলাম। এখন আমি এই জায়গাটা সিলেক্ট করে দেবে, এখানে গিয়ে পেস্টের উপরে ক্লিক করে পেস্ট দিলে দেখেন এই লেখাটা এইখানে চলে আসলো, তাহলে পেস্ট করার জন্য। এখন একটা মজার জিনিস আছে এই ফরম্যাট পেইন্টারের। দেখুন এই লেখাটুকু আমি এখান থেকে কপি করলাম, করে এখানে নিয়ে পেস্ট করলাম। এখন আমি চাই এই লেখাটুকুর স্টাইল এইভাবে হয়ে যাবে। তো আমি যেই লেখাটার মতো করে স্টাইল করতে চাই, এটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারের উপর ক্লিক করলাম, করে এই লেখাটা সিলেক্ট করলাম, দেখেন একদম হুবহু এটার মতো এটার কিন্তু স্টাইল হয়ে গেল, ঠিক আছে। বোল্ড হলো, তারপরে আন্ডারলাইন হলো, কিন্তু যে আপার কেস লোয়ার কেসটা হবে না, ওইটা আপনাকে ম্যানুয়ালি এখান থেকে তাহলে আবার গিয়ে করতে হবে। এই যে, তো কোনো কিছুর মতো অন্যটা স্টাইল করে নিতে আপনি এই ফরম্যাট পেইন্টার অপশনটা ইউজ করতে পারেন। এছাড়া আর যে জিনিসগুলো এখানে প্রয়োজন হয় সেটা হচ্ছে এই লেখাগুলা ধরুন যে বিভিন্ন রকম স্টাইলে আছে, এইটা একটা স্টাইলে, এটা একটা স্টাইলে, আপনি এটা আবার প্রিভিয়াস স্টাইলে নিয়ে যেতে চান, টোটালটা সিলেক্ট করে এখানে দেখেন আছে যে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটার উপর ক্লিক করলে দেখেন একদম ডিফল্ট সেই ক্যালিব্রি বডি ফরম্যাটিংয়ে চলে গেল, অর্থাৎ ডিফল্ট ফরম্যাটে চলে গেল। সেক্ষেত্রে এই অপশানটা খুবই মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয়। এখান থেকে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারবেন, এই যে ফন্ট কালার, এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন যেটা প্রয়োজন হয় না, আর এটা দিয়ে আপনার লেখা বিভিন্ন রকম স্টাইল আপনি করতে পারবেন। সচরাচর এই জিনিসগুলো অত বেশি আমাদের প্রয়োজন হয় না। তো আমি এখন এই লেখাগুলো এখান থেকে মুছে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি যে জিনিসটা আমাদের ওয়ার্ডে বেশ প্রয়োজন হয় সেটা হলো যে আমি লিখলাম হচ্ছে ক্লাস 1, ইন্টার দিয়ে নিচে গেলাম, ক্লাস 2, ক্লাস 3,
এখন এই 3টা লেখা সামনে যদি আমরা বুলেট দিতে চাই, বুলেট কি দেখেন এই যে আপনারা ওয়ার্ডে অনেকে দেখবেন যে এরকম বিভিন্ন রকম পয়েন্টিং দেয়, দেখেন এই জিনিসগুলো এখান থেকে আপনি সহজে দিতে পারবেন। এই যে বুলেট দেখছেন, সুন্দর লাগবে দিলে। এখানে একটা হেডিং দিলেন, তার নিচে এইভাবে ক্লাস 1 2 দিলেন। এখানে আবার এই বুলেট না দিয়ে আবার অনেকে 1 2 3 এভাবে দেয়, এইভাবেও দিতে পারেন আপনি। এরপরে খেয়াল করলেন বুলেট দেওয়ার পরে কিন্তু এই লেখাটাই দেখে একটু সরে গিয়েছিল। আপনি যদি এই ডিক্রিজড ইন্ডেন্টের উপর ক্লিক করেন, এটা আবার ডানে চলে আসবে। এখানে ক্লিক করলে দেখেন বামে চলে যাবে। এই জিনিসটা কি জন্য প্রয়োজন হয়, আপনি ধরেন এখানে একটা হেডিং দিলেন, হেডিং দেওয়ার পরে এটা ফন্ট বোল্ড করে দিলেন, একটু ফন্ট সাইজ বড় করে দিলেন, এটার আন্ডারে এইগুলা লিখবেন। এখন যদি আপনি এটার উপর ক্লিক করেন, এই বাম থেকে শুরু হবে, এটার উপর ক্লিক করলে একটু দেখেন ডানে গিয়ে শুরু হবে, এটাও প্রয়োজন হয় আমাদের। এরপরে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডের, দেখেন এখানে টেক্সট স্পেসিং, এই লেখাগুলো সিলেক্ট করলেন, আপনি জাস্টিফাই করলেন। এখন আপনার এই লেখার ভিতরে যদি স্পেস একটু বেশি প্রয়োজন হয়, আপনি এখান থেকে এই যে স্পেসিং কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আবার লাইন স্পেসিং অপশানে গিয়ে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন লাইন, এটা যদি দেন তাহলে আরও বেশি সে চেপে যাবে। এরপরে আপনি এখান থেকে স্পেস কম বেশি করে দিতে পারবেন, যেটা আমাদের বিভিন্ন লেখার খাতিরে বিভিন্ন রকম প্রয়োজন হয়। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। এছাড়া আপনাদের ভিতরে যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ডে যদি এরকম একটা কালার দিয়ে নেই তাহলে কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে। তো কালার দেওয়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়। এরপরে এখানে দেখেন হেডিংয়ের বিভিন্ন স্টাইল আছে। আমি যদি কোনো একটা লেখাটা সিলেক্ট করি, এখান থেকে আমি যে হেডিংগুলা বিভিন্ন রকম স্টাইলে চেঞ্জ করতে পারি। তো এটা হোম মেনুর মোটামুটি কাজ, যে জিনিসগুলো আসলে ওয়ার্ডে সব থেকে বেশি প্রয়োজন হয়। তো এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন এখানে আছে ফাইন্ডের উপরে ক্লিক করে আপনি যদি ফাইন্ডের উপরে যান, কোনো কিছু যদি সার্চ করতে চান, ধরুন আপনার অনেকগুলা পেজ আছে, আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফাইন্ড করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি ক্লাস, এটার উপরে ক্লিক করি, তাহলে ক্লাস কত জায়গায় পেয়েছে দেখেন 3 জায়গায় সে বলে দিচ্ছে, এই যে হাইলাইট করে দিল। এরপরে এখানে দেখেন আছে রিপ্লেস একটা অপশান, এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমি এখানে লিখতেছি ক্লাস, ভুল করে ধরুন আমি ওয়ার্ডে একটা 20 পেজের কোনো রচনা লিখেছি বা 20 পেজের কোনো বড় আর্টিকেল লিখেছি, যেখানে ক্লাস লিখেছি অনেকবার, কিন্তু ক্লাসগুলো আসলে ক্লাস হবে না, ওই ক্লাসের জায়গায় আসলে হবে স্টুডেন্ট। কিন্তু আমি প্রত্যেকটা খুঁজে খুঁজে যদি 20 পেজে বের করতে যাই আমার অনেক সময় লাগবে। তো এই রিপ্লেস অপশনের উপরে গিয়ে আমি এই যে ফাইন্ড হট কি খুঁজতে চাই, ক্লাস, রিপ্লেস করব কি দিয়ে, স্টুডেন্ট। আমি রিপ্লেস ওদের উপর ক্লিক করলে দেখেন এইগুলা ক্লাস ছিল, অটোমেটিক সবগুলা স্টুডেন্টে কনভার্ট হয়ে গেছে। ব্যাপারটা অনেক অ্যামেজিং না, অনেক দারুণ জিনিসটা। তো আপনি যখন প্রতিনিয়ত কাজ করছেন তখন কিন্তু আপনি কি করবেন, আপনি এটা সেভ করবেন। সেভ করার জন্য Ctrl+S বাটন প্রেস করবেন, অথবা উপরে দেখেন এই কুইক অ্যাক্সেস টুলবার বলে, এটার উপরে আপনি সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু আবার সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আনডু বাটন, অর্থাৎ আপনি পূর্বে যা করেছেন, যেমন আমি এটার উপরে বোল্ড করলাম, করার পরে এটা ধরেন মুছে দিলাম, এখন এই আনডু বাটনে প্রেস করলে আবার আগের অবস্থানে দেখেন চলে আসবে। আর এটা হচ্ছে রিডু বাটন, হ্যাঁ, আবার মুছে যাবে। এখন আমরা ইনসার্টের উপরে ক্লিক করি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে ওয়ার্ডের, যেটা নিয়ে আপনারা কম বেশি সবাই ঝামেলায় পড়েন, সেটা হচ্ছে ইনসার্টের আন্ডারে আছে। যারা আপনারা ওয়ার্ড নিয়ে কাজ করেন সেটা হচ্ছে টেবিল। তো ওয়ার্ডে টেবিল নিয়ে আমরা আসলে এখন একটু দেখে নেই। একটু আগে আমরা পেজ ব্রেক দেখেছিলাম, যে পেজ ব্রেকের মাধ্যমে আমরা নতুন পেজ অ্যাড করতে পারি। এখান থেকে যদি একটা নতুন পেজ অ্যাড করি, পেজ ব্রেকের উপর ক্লিক করব। এখন আমি টেবিলের উপরে গেলাম। দেখেন আপনাদের ওয়ার্ডে যারা কাজ করে বা বিভিন্ন বইয়ে দেখবেন টেবিল জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে আপনি বিভিন্ন রকম রো আর কলাম হিসাবে টেবিল নিতে পারেন। দেখেন আমি যেমন এখানে নিলাম 5টা কলাম আর হচ্ছে কতগুলো রো নিচ্ছি, 8টা রো নিয়েছি, ঠিক আছে। এই যে এইগুলাকে বলা হচ্ছে কলাম আর এইগুলা হচ্ছে রো। তো আপনি এটা আবার ডিলিট করে দিতে পারেন। ডিলিটের উপর ক্লিক করলে ডিলিট টেবিল দিলাম। আবার আমি ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম। আপনি যদি এখান থেকে ইনসার্ট টেবিলের উপর ক্লিক করেন আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন। ধরেন আমি কলাম লাগবে আমার 6টা আর রো লাগবে হচ্ছে 10টা কোনো কাজের জন্য। তো এরকম কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি এখানে লিখলেন SL নং, সিরিয়াল নাম্বার, আইডি, নেম, তাই না, আপনার ডাটা এন্ট্রি করার জন্য এরিয়া। আপনি ট্যাব বাটন প্রেস করলে পরের যে সেলটাই চলে যাবে, ঠিক আছে। তো টেবিলের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা অপশান, নতুন একটা টেবিল ডিজাইন ওপেন হয়েছে। এখান থেকে আপনি টেবিলটা বিভিন্ন দেখেন স্টাইল করতে পারবেন। এই যে বিভিন্ন রকম স্টাইল আছে, যদিও সবাই ডিফল্ট স্টাইল ইউজ করে। এখন এই টেবিলের উপরে ক্লিক করার পরে ধরুন আপনি এখানে কোনো কিছু একটা জিনিস লিখলেন। আমি এখানে লিখলাম হচ্ছে নেম
আচ্ছা, আমি এখানে লিখলাম হচ্ছে রায়হান তানজিম। তো লেখার পরে দেখেন এই লেখাটা কিন্তু ভালো লাগতেছে না, আপনি চান যে মাঝ বরাবর আনতে, তাহলে আপনি কি করবেন, এই লেখাটা সিলেক্ট করে এই যে লেআউটে যাবেন। এই লেআউটটাও কিন্তু আগে ছিল না, টেবিল ক্রিয়েট করার পরে এখানে আসলো। আমি এইটা দেখেন এই বরাবর রাখলে একটা সুন্দর লাগতেছে, আর একদম মাঝ বরাবর রাখলে আরও সুন্দর লাগবে। আর টেবিলটা ধরে এইভাবে আপনি টান দিতে পারেন, আবার এইভাবে বড় করতে চাইলে এইভাবে টান দিতে পারেন। দেখেন একদম মাঝ বরাবর হয়েছে। এই অপশানগুলো আপনার টেবিলের ক্ষেত্রে খুবই উপকারী, ঠিক আছে। এখন এই লেখাটা ধরুন আপনি এইভাবে রাখতে চান না, আপনি এখান থেকে টেক্সট ডিরেকশনের উপরে ক্লিক করে চেঞ্জ করতে চান। দেখেন এই যে এভাবে সিলেক্ট করে বিভিন্ন রকম, অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করে টেক্সট ডিরেকশনে গেলেন, আপনি আসলে কীভাবে রাখতে চান এইভাবে চান, ওকে করলেন। তো এইভাবে কেন রাখবেন, ধরুন আপনার জায়গা কম, সেক্ষেত্রে আপনি এইভাবে জায়গা বেশি নেবেন, এইভাবে রাখলেন, এরপরে ধরেন এটা এইভাবে টান দিয়ে এইভাবে রাখলেন। এখন দেখেন সুন্দর লাগতেছে, আপনি অল্প জায়গায় অনেক কিছু লিখে নিতে পারবেন। কারণ এই দিকে তো আপনার জায়গা সীমিত, কিন্তু নিচের দিকে তো আপনার জায়গা অসীম, তাই না, আপনি যত দূর ইচ্ছা তত দূর যেতে পারবেন। আবার এখানে ধরুন একটা নাম লিখলাম যে আবুল বাশার। এখন এটা লেখার পরে আপনি চান যে এই টেবিলের এই অংশটার পরে আপনার এই অংশটা আলাদা করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই অংশ এখানে রেখে দেখেন এখানে আছে যে স্প্লিট টেবিল, এটার উপর ক্লিক করলে দেখেন এখানে দুই ভাগে টেবিলটা ভাগ হয়ে গেল। এখন ধরেন যে আপনার মনে হলো যে আহারে আমি স্প্লিট করে ফেলছি, এইটাও আসলে উপরের সাথে যাবে, তাহলে এটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার শিফট আপ অ্যারো কি প্রেস করলে দেখেন এটা উপরে চলে গেল, ঠিক আছে, অর্থাৎ লেগে গেল। আবার আপনি টোটালটা সিলেক্ট করে অল্টার শিফট আপ অ্যারো কি প্রেস করলে দেখেন উপরটার সাথে আবার কিন্তু কানেক্ট হয়ে গেল। শুধু যদি এইটা স্প্লিট করতে চান অল্টার শিফট ডাউন অ্যারো কি প্রেস করলে দেখেন এই যে নিচে এটা স্প্লিট হয়ে গেল। এখন আপনার হয়তো প্রয়োজন হচ্ছে যে এই টোটালটা মিলে আপনি একটা জিনিস লিখতে চান, ঠিক আছে, অনেক সময় প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি এই টোটালটা সিলেক্ট করলেন, করার পরে এখান থেকে দেখেন যে মার্জ সেল করলে এটার ভিতরে লেখা উঠে যাবে, উঠে গিয়ে এই জায়গাটা শুধুমাত্র পুরাটাই ফাঁকা হয়ে যাবে। এখন যদি এর ভিতরে আবার আপনি এখানে ড্র করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে যে ড্র টেবিলে গিয়ে এই যে এরকম একটা কলম মতো পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে এইভাবে দেখেন আপনি ড্রও করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রকম। আবার ড্র টেবিলের উপরে ক্লিক করলে এটা উঠে যাবে। এখন যদি আপনি কোনোটা মুছতে চান সেক্ষেত্রে কি করবেন, দেখেন এই যে ইরেজের উপরে ক্লিক করে এখান থেকে এটা মুছে দিতে পারেন। ধরুন এটা মুছে দিলেন, এটা মুছে দিলেন, ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী এগুলো আপনি মুছেও দিতে পারবেন। টেবিল নিয়ে মোটামুটি আমরা কিন্তু বেশ ঝামেলায় পড়লেও যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কাজগুলাই যদি আপনি টেবিলের মোটামুটি আয়ত্ত করতে পারেন, সেই ক্ষেত্রে টেবিল নিয়ে আশা করি আর আপনাদের ঝামেলায় পড়তে হবে না। আর যদি আপনাদের নতুন করে আরও কোনো রো বা কলাম ইনসার্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ওই ড্রয়ের মাধ্যমেও করতে পারেন, অথবা এই যে এটার উপর ক্লিক করলেন, আপনি ইনসার্টে গেলেন, ইনসার্ট কলাম টু রাইট, দেখেন নতুন কলাম অ্যাড হলো। আর এখানে গিয়ে যদি আপনি ইন্টার দেন দেখেন এই যে নতুন করে করে অ্যাড হচ্ছে, ঠিক আছে, নতুন রো অ্যাড হচ্ছে। অথবা আপনি এই টোটালটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি যদি ইনসার্টে যান, ইনসার্ট রো বিলো দেন, দেখেন অনেকগুলো রো ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের ওয়ার্ডে মাঝে মাঝে প্রয়োজন হয় ছবি ইনসার্ট করার জন্য। আমি এই পিকচারে সরাসরি গিয়ে এই যে দিস ডিভাইসের উপর ক্লিক করে কোনো ছবি যদি আমি অ্যাড করতে চাই, চাইলে যে কোনো ছবি আমি অ্যাড করতে পারি। কিন্তু ছবি অ্যাড করার পরে অনেকগুলো ঝামেলায় পড়তে হয়, যেটা নিয়ে অনেকেই হয়তো কথা বলবে না। এই ছবিটা দেখেন সরতেছে না, সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে এটা আমার পছন্দ অনুযায়ী। সেক্ষেত্রে আমি রাফ টেক্সটের উপরে যাব, দেখেন এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দেওয়ার পরে এখন আমি ছবিটা কিন্তু যা ইচ্ছা করে যে কোনো জায়গায় দেখেন সরাতে পারবো। এখানে আরও অনেকগুলো অপশান আছে, দেখেন থ্রু যদি দেন তাহলে একটা মজার ব্যাপার, দেখেন এই টেক্সটটা আপনি এই ছবিটা সরাচ্ছেন, সাথে সাথে টেক্সটগুলোও কিন্তু সরে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে লেখা শুরু, এখান থেকে আবার শুরু হচ্ছে, মাঝখানে কিন্তু কোনো লেখা নেই। আবার দেখেন আরও বেশ কিছু অপশান আছে যে বাহাইন্ড টেক্সট, আপনি এটা টেক্সটের পিছনেও দিতে পারেন ছবিটা। এরকম অনেকগুলো অপশান ইউজ করে আপনি এই ছবিটা সুন্দর করে রাখতে পারবেন। আবার এখান থেকে আপনার ছবির কিন্তু বর্ডার দিতে পারবেন, বিভিন্ন রকম স্টাইলও আপনি করতে পারবেন। অথবা আপনার ছবিটা এখান থেকে আপনি ক্রপ করে কিন্তু কেটেও ছোট করে দেখেন নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা ছবি ইনসার্ট বই সম্পর্কিত ঝামেলা নিয়ে কথা বললাম। এরপরে শেপ, আসলে শেপের কি দরকার হয়, ওয়ার্ডে অনেক সময় বিভিন্ন জিনিস ডিজাইন করতে অনেক ক্ষেত্রে আমাদের শেপের প্রয়োজন হয়। ধরুন আপনি কোনো জিনিস হাইলাইট করে দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনি ধরুন এই শেপটা নিলেন, দেখেন এই যে অ্যারো কিটা আপনি কোনো কিছু এভাবে হাইলাইট করে দেখাচ্ছেন যে এইটা, তো সেক্ষেত্রে আপনার এরকম শেপের প্রয়োজন হবে। আপনি এই যে শেপ ফিল থেকে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন বা যে কোনো আউটলাইন দিতে পারবেন। এবং শেপের ভিতরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেক্সট বক্স। দেখেন আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, ঠিক এই জায়গায় আমি লিখতে পারবো না,
কিন্তু আপনি টেক্সট বক্স নিয়ে লিখতে পারবেন। অনেক সময় আমাদের বিভিন্ন জিনিস অ্যাড করতে এই যে টেক্সট বক্স নিলাম, এখানে আমি ধরেন 01 লিখলাম, এখানে আমি অ্যাড করতে পারবো। আমি এটার উপর ক্লিক করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না, এই লেখাটা আমি এখানে লিখতে পারছি, কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু এখানে আমি লিখতে পারতাম না। তাহলে শেপের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেক্সট বক্স। এবং আপনি সিগনেচার করার জন্য এই লাইনটাও প্রয়োজন হয়। আপনি কোনো নাম ঠিকানা লেখার পর আপনি ধরেন এই যে শিফট বাটন প্রেস করে এরকম একটা লাইন টুল করলে এটার উপর আপনি সাইন করতে পারবেন। নিচে হয়তো আপনার নাম ঠাম লিখবেন, উপরে সাইন করবেন। এরপর আছে আইকন। আইকন হচ্ছে আপনি অনলাইন থেকে বিভিন্ন রকম দেখেন আইকন নিতে পারবেন। আপনার ধরুন এরকম একটা মুখের আইকন প্রয়োজন, ইনসার্ট করলেন, এখানে দেখেন এই যে ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। এটার উপর আবার ক্লিক করে এই যে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে না নিলে আবার সরানো যায় না। আপনি এইটা আবার ফিল কালার ঠালারও এখান থেকে দেখেন চেঞ্জ করতে পারবেন আইকনগুলো সুন্দর করে। এরপরে স্মার্ট আর্ট, যেগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না আপনার অফিসের অর্গানোগ্রাম বা বিভিন্ন জিনিস করার জন্য, দেখেন এখান থেকে এরকম বিভিন্ন রকম স্মার্ট আর্ট নিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করে এগুলার কালার ঠালারও এখান থেকে প্রয়োজন অনুযায়ী কিন্তু এই যে শেপ ফিল থেকে কালার ঠালার চেঞ্জ করে আপনি ডিজাইন করতে পারেন। যদিও এই জিনিসগুলো অত বেশি আপনার প্রয়োজন হবে না, তারপরেও আপনি শেখার আগ্রহ থাকলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আপনি চার্ট অ্যাড করতে পারবেন, যেটা আসলে এক্সেলে করে এখানে সবাই ইমবেড করে। এরপরে ইনসার্টের ভিতরে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার ফুটার হচ্ছে কোনো লেখার উপরে, ধরুন এই যে আমার 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল, এটার ভিতরে যদি আমি কোনো কিছু হেডার ফুটার অ্যাড করে রাখতে চাই, যেমন সচরাচর ফুটারে সবাই কি করে, আমি ফুটারের উপর ক্লিক করলাম, তো দেখেন এই যে আমি এখানে ধরেন এটার উপরে ব্লাঙ্কের উপরে ক্লিক করলাম। যদি আমি এই ফুটারে কোনো কিছু লিখি, তানজিম এটা লিখলাম, লিখে এখানে ক্লিক করলাম বাইরে, এই লেখাটা দেখেন আপনি এডিট করতে পারবেন না ডাবল ক্লিক না করলে। এটা ফুটারে এবং যতগুলা পেজ আছে সবগুলা পেজে ফুটারে অটো এটা চলে আসবে। তো এই জিনিসটা হেডার ফুটার অনেকে কী করে, যখন মানুষ প্যাড তৈরি করে সেক্ষেত্রে হেডার ফুটার ইউজ করে। তো আমি এই যে পেজ নাম্বার আছে, এটা দেখেন বটম অফ দ্য পেজ, এটার উপর ক্লিক করে এটাও কিন্তু আপনার ফুটারে হচ্ছে, দেখেন এই যে। তো ফুটারে দেখেন পেজ নাম্বার চলে আসছে, এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। এভাবে আপনি ফুটারে কিন্তু পেজ নাম্বার অ্যাড করতে পারবেন। এরপরে আরেকটা জিনিস এখানে ইনসার্টের ভিতর প্রয়োজনীয় আছে, লিঙ্ক। তো লিঙ্কের উপর যদি আমি ক্লিক করি, তো সেক্ষেত্রে কোনো একটা লেখা, ধরুন আমি এই লেখাটা সিলেক্ট করে আমি লিঙ্কের উপরে ক্লিক করলাম, করার পরে আমি যদি একটা অ্যাড্রেস লিখি, তাহলে ধরুন একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলে সেই ওয়েবসাইটটা এটার উপর ক্লিক করলে অটো চলে যাবে। অথবা এটার উপর ক্লিক করে যদি আমি কোনো ছবি, ধরুন আমি একটা ছবি, এটার উপরে ক্লিক করলাম, তারপরে ওকে দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এটার উপর ক্লিক করি, তাহলে দেখেন এই ছবিটা এখানে ওপেন হয়ে যাবে। অর্থাৎ কোনো বাইরের জিনিসকে এটার সাথে লিঙ্ক করার জন্য এই লিঙ্ক অপশানটা ব্যবহার হয়। কোনো কোনো জায়গায় আপনি এটা হাইপার লিঙ্ক হিসাবে লেখাটা পাবেন। এরপরে আপনি বিভিন্ন রকম সিম্বল এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখেন মোর সিম্বল আছে, কোনো সিম্বল যদি আপনার প্রয়োজন হয়, দেখেন এখানে বিভিন্ন রকম সিম্বল আছে, আপনি খুঁজে খুঁজে যদি কোনো সিম্বল এখান থেকে প্রয়োজন হয়, যে জিনিসগুলো আসলে খুব কমই প্রয়োজন হয় সিম্বলগুলা এগুলা, তো সেক্ষেত্রে আপনি যে দেখেন এখানে সিম্বল অ্যাড হয়ে গেল। এছাড়া ইকুয়েশন অ্যাড করতে আপনি এখানে বিভিন্ন রকম ইকুয়েশনের ফরম্যাট আছে, আপনি ইকুয়েশনগুলো যে কোনো একটা সিলেক্ট করে, আমি এই টেবিলটা একটু ডিলিট করে দেই তাহলে বোঝাতে সুবিধা হবে। তো আমরা আবারও ইনসার্টে যাই, যাওয়ার পর ইকুয়েশনের উপরে ক্লিক করলাম, ধরুন এই ইকুয়েশনটা লিখতে চাই, এটার উপর ক্লিক করলাম। তো এইটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ইকুয়েশনগুলো এখান থেকে আপনি হয়তো লিখতে পারবেন, এর উপরে ক্লিক করলেন, হ্যাঁ, এভাবে আপনি পছন্দ অনুযায়ী ইকুয়েশন লিখতে পারবেন। আবার ইনসার্টে গেলাম, ধরেন ইকুয়েশন, এই ইকুয়েশনটা লিখবেন, এখান থেকে আপনি বিভিন্ন চেঞ্জ করে করে ইকুয়েশনগুলো লিখে নিতে পারবেন। এটা দেখেন অটো আন্ডারলাইন আসছে, এর উপর ক্লিক করলে আন্ডারলাইনটা চলে যাবে। এরপরে যে জিনিসটা আছে ড্র, এটা আমাদের আসলে এরকম প্রয়োজন হবে না, এই আপডেট ভার্সনগুলোতে আপনি আসলে পাবেন ড্র জিনিসটা, কোনো কিছু ড্র করার জন্য এরকম বা বোঝানোর জন্য, সেক্ষেত্রে হয়তো ড্র অপশানটা ইউজ করা হয়, কিন্তু আমরা ড্র অপশান নিয়ে কাজ আসলে দরকার নেই। এরপর আমরা ডিজাইনের উপরে যদি যাই, ডিজাইনের ভিতরে 2-3টা ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা হচ্ছে যে এখান থেকে আপনি বিভিন্ন রকম থিম সিলেক্ট করতে পারবেন। লেখাগুলো সিলেক্ট করার পরে দেখেন এই লেখাগুলো সিলেক্ট করে আপনি যদি থিমে যান, বিভিন্ন রকম কালার চেঞ্জ হবে। এই যে এটা আমাদের ওরকম প্রয়োজন হয় না। আমরা যে জিনিসটা করতে পারি, আমরা যদি নতুন একটা পেজ নেই, দেখেন ইন্টার বাটন প্রেস করে নিচে গেলাম, এই পেজের পিছনে ওয়াটারমার্ক দিতে চাই, অর্থাৎ আমাদের লোগো। তো ওয়াটারমার্কের উপর ক্লিক করলে দেখেন এরকম অনেকে ইউজ করে না, ডু নট কপি ড্রাফট। যদি কাস্টম ওয়াটারমার্কের উপর ক্লিক করেন, তো পিকচার ওয়াটারমার্কের উপর ক্লিক করলাম, একটা পিকচার ধরুন আপনি দিতে চাই, আমার ফ্রম ফাইল, আমার কম্পিউটার থেকে একটা ওয়াটারমার্ক দিব,
ডাউনলোডের উপর ক্লিক করে একটা লোগো দেয়, দেখি কোনো লোগো পাই কিনা। জিমেইলের লোগোটা আমি ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই, আমি ইনসার্টের উপর ক্লিক করলাম, ওকে দিলাম। তো দেখেন এই জিমেইলের লোগোটা এখানে ওয়াটারমার্ক হিসাবে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এরপরে দেখেন আছে পেজ কালার, যদি আপনি আপনার পেজের টোটাল কালার চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, দরকার নেই। পেজ বর্ডারটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, আমরা যখন টপ পেজ বানাই বিভিন্ন ভার্সিটির, সেক্ষেত্রে এই যে আমি এটার উপর ক্লিক করলাম, বক্স দিলাম। যদি এরকম বিভিন্ন রকম আর্ট এখানে দিতে চান, দেখেন এখানে বিভিন্ন রকম বর্ডার আছে, এটা যদি দিতে চান এইভাবে দিতে পারেন এরকম, অথবা আপনি চাইলে পেজ বর্ডারে গিয়ে এখান থেকে অনেকে যেটা দেয় এগুলা দেয় না, আপনি নান দিলাম, এখান থেকে জাস্ট একটা এরকম একটু মোটা একটা দাগ দিলাম, ওকে দিলাম। এরকম দাগ দিয়েও কিন্তু অনেকে বর্ডার ইউজ করে লিখে থাকে। এরপরে আছে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা লেআউট। এই লেআউট নিয়ে কিন্তু আমরা একটু আগেই কথা বলে নিয়েছি, এবং এই যে রাফ টেক্সট ছিল, এছাড়া হচ্ছে মার্জিন আছে, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আমরা ইতিপূর্বেই কথা বলে ফেলেছি। এরপরে রেফারেন্সের ভিতরে আসলে এমন কিছু নেই যেটা আপনাদের এরকম প্রয়োজন হবে। এরপরে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ভিউয়ের ভিতরে দেখেন এই যে আমি একটু আগে বলেছিলাম যে রিড মোড, দেখেন এটার উপর যদি রিড মোডের উপরে ক্লিক করি, যেটা এখানে ছিল, দেখেন রিড মোডের উপর ক্লিক করলে দেখেন এই লেখাটা কিন্তু সুন্দর করে পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হবে। রিড মোডের মাধ্যমে আমি খুব সহজে কিন্তু লেখাগুলো এখানে দেখেন এই ডাইনে বামে গিয়ে যদি আমাদের অনেক পেজ থাকে তাহলে পড়তে কিন্তু সুবিধা হবে। আমি এসকেপ বাটন প্রেস করে আবার আগের মোডে চলে যাচ্ছি। এরপরে দেখেন একটা অপশন আছে ওয়েব লেআউট, অর্থাৎ ওয়েবসাইটে যদি এই লেখাটা দেন কেমন লাগবে সেই ওয়েব লেআউটটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারতেছেন। এরপরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রিন্টিং সম্পর্কিত। দেখেন আমি যদি আমার কিবোর্ড থেকে Ctrl+P বাটন প্রেস করি তাহলে দেখেন এরকম প্রিন্ট প্রিভিউ ওপেন হবে। দেখেন আমার যদি এখানে কোনো প্রিন্টার সেটআপ দেওয়া থাকে সেটা আপনি ওখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু আমার নেই সেহেতু আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন প্রিন্ট অল পেজেস যদি দেন তাহলে এই দুইটা পেজই প্রিন্ট হবে। যদি আপনি প্রিন্ট কারেন্ট পেজ দেন তাহলে আপনি যে পেজের উপরে সিলেক্ট করে, অর্থাৎ যে পেজের উপরে মাউস ক্লিক করে Ctrl+P বাটন প্রেস করছেন শুধু সেই পেজটাই প্রিন্ট হবে। যেমন যদি আমি আবার দেখাই, ধরুন এই পেজটার উপরে গিয়ে আমি Ctrl+P বাটন প্রেস করছি, যাওয়ার পরে প্রিন্ট কারেন্ট পেজ দিলে আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই পেজটাই শুধু প্রিন্ট হবে। এছাড়া দেখেন এখানে প্রিন্ট অল পেজের পরে আছে কাস্টম প্রিন্ট। যদি আপনার এখানে অনেকগুলো পেজ থাকে, যেমন আপনি 1 নাম্বার পেজ আর 3 নাম্বার পেজ প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এইভাবে কমা দিয়ে আপনি প্রিন্ট করবেন। এরপরে আছে প্রিন্ট অন সাইডেড। যদি বোথ সাইড অপশান থাকে প্রিন্টারে তাহলে আপনি এখানে প্রিন্ট টু সাইডের একটা অপশান পেয়ে যাবেন, ওইটা চলে আসবে। এবং এখানে এই যে আমি মার্জিনের কথা বলেছিলাম, নর্মাল মার্জিনে আপনি প্রিন্ট দিবেন কিনা, আর হচ্ছে অন পেজ পার শিট একটা অপশান আছে। যদি আপনি 2 পেজ পার শিট দেন তাহলে একটা পেজের ভিতরে 2টা পেজ আসলে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি খুব সহজেই প্রিন্টের যে ব্যাপারগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট দেওয়া মোটামুটি সহজ, কিন্তু এক্সেলের প্রিন্ট আবার কঠিন আছে। এখান থেকে জাস্ট আপনি কাস্টম রেঞ্জ দিতে চান না অল পেজ দিতে চান নাকি কারেন্ট পেজ। যেমন আপনার একটা ডকুমেন্টে যদি 100টা পেজ থাকে এবং আপনি যদি প্রিন্ট অল পেজ করে দেন ভুলে, তাহলে কিন্তু 100টা কাগজ কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ দিবেন ওই পেজটার উপরে সিলেক্ট করে। এবং আপনি যদি ফাইনালি এই জিনিসটা সেভ করতে চান, দেখেন এখানে ফাইলে এটার উপরে এখানে আছে সেভ আছে, আপনি আসলে কোথায় সেভ করবেন, অথবা সেভ আছে যদি ক্লিক করেন, ব্রাউজ দিলাম, দেওয়ার পরে আমি কোথায় সেভ করব, এই যে ডেস্কটপে সেভ করব, আমি সেভ দিলাম, তাহলে ডেস্কটপে কিন্তু এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। আপনারা যদি এই ভিডিওর মতোই মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কমপ্লিট টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো এটা ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।